আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের কি গোলা বারুদ, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো অস্ত্রের টান পড়েছে? ইসরায়েলের সেনাবাহিনী যে ভেঙে পড়বে বলছেন ইসরায়েলের সেনাপ্রধান তাদের মন্ত্রিপরিষদের বৈঠকে। কেন তিনি কথা বলছেন? তাহলে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সমীকরণ কি হবে? কেন আরো 10,000-এর মতো স্থল সেনা ইরানে পাঠাতে চায় যুক্তরাষ্ট্র? এসব কিছু নিয়েই চলুন আলোচনা করি এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। খবরটি দিয়েছে ওয়াশিংটন পোস্ট। তাতে বলা হয়েছে যে পেন্টাগন ইউক্রেনের জন্য দেয়া হবে এমন কিছু অস্ত্র ইউক্রেনে না দিয়ে তা মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা ভাবছে। অর্থাৎ এর আগে ইউক্রেনের জন্য যেসব অস্ত্র বরাদ্দ করা হয়েছে সেগুলো কাটছাট করে এখন সেগুলো মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা ভাবছে। ইউক্রেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, মানে জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই চেয়েছিলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট চেয়েছিলেন বিশেষ করে। এখন কি তাহলে এই যে জেনারেল ডেন কেইন ডোনাল্ড ট্রাম্পকে আগেই বলেছিলেন যে যুদ্ধ শুরু হয়ে গেলে মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতি হতে পারে, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টান পড়ে যেতে পারে, সে কথাই কি তাহলে সত্য হতে যাচ্ছে? এই সংবাদ কি সেটাকে ইঙ্গিত দেয়? এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 4টি রাডার সিস্টেম ইরান ভেঙে দিয়েছে। অর্থাৎ মোট 8টি এই যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম থার্ড রয়েছে পৃথিবীতে যুক্তরাষ্ট্রের তৈরি করা, তার মধ্যে 4টি অকেজো করে দিয়েছে। তাহলে কি ইসরায়েল বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এখন কি বিশেষভাবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উপরে নির্ভর করবে? এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এখন এই যে যুদ্ধের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র যেমন আলাপ আলোচনা করে, মূল্যায়ন করে, ঠিক তেমনি ভাবে ইসরায়েলও নিজেদের বিষয়গুলো মূল্যায়ন করছে। এবং সেখানে এই যে ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান মিস্টার জামির, তিনি জানিয়েছেন কিছু বিপদ সংকেতের কথা, তিনি জানিয়েছেন কিছু সতর্কবার্তা। তিনি বলেছেন যে দুটো ফ্রন্টে সম্মুখ সারিতে সেনারা কাজ করছে, একটা হলো ইরান, অন্যটা হলো লেবানন। ফলে এখন ইসরায়েলের কাছে যুদ্ধে লড়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সেনার অভাব অনুভূত হচ্ছে বলে তিনি জানাচ্ছেন। এবং তিনি বলছেন পরিস্থিতি এমনও হতে পারে যে নিয়মিত সেনা অভিযান চালানোর জন্য তাদের সেনার সংকট পড়ে যেতে পারে। এই পরিস্থিতি তিনি কেন সেখানে তুলে ধরেছেন? এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তার কিছু আইনি সহযোগিতা দরকার। অর্থাৎ যেসব সেনারা অবসরে রয়েছে তাদেরকে আনতে হবে। রিজার্ভ ফোর্সের ব্যাপারেও তার কিছু সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ ইসরায়েলের সেনাবাহিনীতে সেনার সংখ্যা বাড়ানোর জন্য এখন সে দেশে কিছুটা আইন পরিবর্তন করতে হবে বা আইনের রদবদল করতে হবে। পরিস্থিতি তাদের ওখানে ওরকম গিয়ে দাঁড়িয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো 10,000 সেনা তিনি পাচ্ছেন বলে এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরই মধ্যে এয়ারবোর্ন ডিভিশনের 5,000-এর মতো মেরিন সেনা, আরো 2,000-এর মতো প্যারাট্রুপার, মানে যারা হেলিকপ্টার থেকে প্যারাট্রুপার দিয়ে নেমে গিয়ে লড়াই করে, এ ধরনের সেনা সেখানে রওনা হয়ে গেছে। এবং আরো 10,000-এর মতো সেনা ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন। এই পরিস্থিতিটা মাথায় রেখে এখন ডোনাল্ড ট্রাম্প যে ইরানের যেই জ্বালানি অবকাঠামোগুলো রয়েছে, ইরানে জ্বালানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ধরুন 100টি, এগুলো সবই গ্যাস নির্ভর, এগুলো সব গুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তিনি 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলেন, তারপর তিনি সেখান থেকে সরে এসেছেন কারণ ইরান আরো কড়া হুমকি হুঁশিয়ারি দিয়েছিল। আবার ধরুন এরপর তিনি 5 দিন সময় নিয়েছিলেন, 5 দিনের পর তিনি এখন আরো 10 দিন সময় নিচ্ছেন। আর দুটো ব্যাখ্যা হতে পারে। একটি হলো যে ডোনাল্ড ট্রাম্প আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছে যেতে চাচ্ছেন। দ্বিতীয় হতে পারে যে তিনি আলাপ আলোচনার নামে, আলটিমেটাম পেছানোর নামে তিনি সময় ক্ষেপণ করছেন যে তার সব সেনারা এলে তিনি একটা জোরদার আক্রমণ করবেন। এটি একটা ব্যাখ্যা। অপর আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে আলাপ আলোচনার নাম করে তিনি যেসব কথাগুলো বলছেন তা দিয়ে তিনি ইরানের নেতাদের ভেতরে আহ বিভেদ, অনাস্থা তৈরি করে ফেলতে পারেন। এটা একটা কূট কৌশল হতে পারে। এরকমটাও আলাপ আলোচনার মধ্যে রয়েছে। কিন্তু ইসরায়েল হামলা করা অব্যাহত রেখেছে। যুদ্ধ পরিস্থিতি আগের মতোই আছে। মীমাংসার কোন রকম সেখানে সুযোগ নেই। কিন্তু এই পরিস্থিতিতে সিগনিফিকেন্ট যেটি হলো সেটি হলো যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা অধিবেশন বসতে যাচ্ছে। এই অধিবেশনটি নিউ ইয়র্ক, মানে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 10টায় হবে। জিএমটি টাইম দুটোই হয়। তার সঙ্গে বাংলাদেশ টাইম যদি আপনারা বের করতে চান তাহলে জিএমটি দুটোর সঙ্গে 6 ঘন্টা যোগ করতে হবে। অর্থাৎ সন্ধ্যার দিকে 8টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রাশিয়া একটা প্রস্তাব তুলতে যাচ্ছে। প্রস্তাবটি যারা ওখানে কাজ করেন তাদের ভাষ্য অনুযায়ী
প্রস্তাবটি ইরানের পক্ষেই যাচ্ছে। ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের যে হামলা, এই হামলা বিষয়ে একটা আহ, আহ, প্রস্তাব এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হচ্ছে। এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ডোনাল্ড ট্রাম্পের যে হামলা, সে বিষয়ে কোনো কিছু থাকবে কিনা সেটি কৌতূহল নিয়ে দেখার বিষয়। আবার ধরুন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে 5টি, তার মধ্যে আমরা ধরে নিই যে চীন রাশিয়ার সঙ্গে থাকবে, কিন্তু আহ, ফ্রান্স, যুক্তরাজ্য এবং আহ, যুক্তরাষ্ট্র, এই 3টি দেশ কি ইরানের পক্ষে কোনো প্রস্তাবে সমর্থন দেবে? তাহলে আমরা ধরে নিতে পারি যে সেখানে আলাপ আলোচনা হতে পারে, অনেক গরম গরম কথা বিবৃতি আমরা শুনতে পাবো, কিন্তু কোনো রকম প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরেও আমাদের একটা কৌতূহলী দৃষ্টি থাকবে সেই বৈঠকের দিকে, কি হয় তা দেখার। বৈঠকের পর আমি একটা অ্যানালিসিস করবো বলে আশা রাখছি। সঙ্গে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।